ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধু রিভেরিফিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো কৃষক বন্ধু রিভেরিফিকেশান করার জন্য যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটা সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত জানাবো। সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রথম আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে দেখুন কৃষক বন্ধু তার আইডি নম্বর চেয়েছে। এখানে কৃষক বন্ধু আইডি নম্বর এবং ক্রমিক নম্বর এই দুটো জিনিস কিন্তু যারা হচ্ছে অফিসার সেই অফিসার থেকে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু আপনারা ফাঁকা রাখবেন, ফিল আপ করে দেবে। এবং এই অংশটা বলছে কি যাচাইকৃত যদি সঠিক হয়, যাচাইকৃত নথি যদি সঠিক হয় এই অংশটা কিন্তু তারা টিক মারবে। যারা অফিসার আছেন তারা কিন্তু টিক মারবে এই অঙ্কটা। আশা করি এই জায়গাটার কাজ আপনাদের নেই এবং এই জায়গাটার কাজ কিন্তু আপনাদের নেই। আশা করি পুরো বিষয়টা প্রথমে বোঝাতে পেরেছি। এবারে আমরা আসবো ফর্ম ফিল আপ কীভাবে করবেন, আপনাদের কোন কলমটা করতে হবে, কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য একবার দেখে নিন। দেখুন প্রথমে বলেছে সুবিধাভোগীর নাম। এখানে কিন্তু সুবিধাভোগীর নাম হচ্ছে কৃষক বন্ধুর রেকর্ড বা পাসবুক অনুযায়ী আপনার ব্যাংকের পাসবুকের যে নামটা আছে, এখানে যদি আপনি পুরুষ হন তাহলে পুরুষের নামটা দেবেন, যদি আপনি মহিলা সুবিধাভোগী হন তাহলে মহিলার নামটা দেবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখানে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম, আপনার যে অভিভাবক যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম দেবেন, যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম কিন্তু এখানে দেবেন বা বাবার নাম দিতে পারেন। যদি আপনার বাবার বাড়ির সূত্রে আপনি পেয়ে থাকেন জমি তাহলে কিন্তু এখানে দেবেন। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঠিকানা। অর্থাৎ এখানে কিন্তু আপনার ঠিকানা বা অ্যাড্রেস লিখবেন। তারপরে জেলা, কোন জেলার আন্ডারে আপনি এটা ফিল আপ করছেন, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, যে কোনো জেলা হলে সেই জেলার নামটা দেবেন। ব্লক, আপনার ব্লক কী আছে সেই ব্লকটা দেবেন। এরপরে বলছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন। তারপরে বলছে মৌজা, আপনার মৌজার নামটা এখানে কিন্তু ফিল আপ করে দেবেন। এবং সুবিধাভোগীর বিবরণটা দেওয়া হয়ে গেল। তো সুবিধাভোগীর এখানে যে তথ্যের বিবরণ, সেই তথ্যের বিবরণটা আপনাদের কাজ হচ্ছে এই জায়গাটা ফিল আপ করা, এই জায়গাটা ফিল আপ করা। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। এর পরবর্তীতে আমরা দেখব সুবিধাভোগীর বিবরণ। এখানে সুবিধাভোগীর বিবরণটা কিভাবে দেখব, দেখুন সুবিধাভোগীর বিবরণের মধ্যে প্রথমে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে। এই অংশটা, এই অংশের কাজ হচ্ছে কিন্তু বললাম অফিসারদের কাজ। এই অংশের কাজ আপনারা করতে যাবেন না। তো ব্যাঙ্ক ডিটেলস মধ্যে ব্যাঙ্ক বা শাখার নাম, আপনি যদি ব্যাঙ্কে আপনি এর আগে টাকা পেয়ে থাকেন তাহলে সেই ব্যাঙ্কের নাম দেবেন যে ব্যাঙ্কে টাকা পেতেন। আর যদি টাকা শাখার মাধ্যমে পেয়ে থাকেন কোনো ব্যাঙ্কের শাখা, সেই শাখার নামটা কিন্তু এখানে বসাতে হবে। তার আইএফএসসি কোড, আইএফএসসি কোডটা কোথায় পাবেন, আপনার ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠারে কিন্তু আইএফএসসি কোডটা পাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সঙ্গে লিঙ্ক করা এরকম মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেবেন। আধার নম্বর, এখানে আধার নম্বরটা বসাবেন। এপিক নম্বর, এখানে কিন্তু আপনারা এপিক নম্বরটা বসাবেন, মানে আপনাদের ভোটার কার্ডের উপরে দেখবেন এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বরটা দেওয়া আছে, সেই ভোটার কার্ড নম্বরটা এখানে বসাবেন। তারপরে বলছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, আপনি এএস মানে এসআই এর তালিকাভুক্ত কিনা। যদি এসআই এর তালিকাভুক্ত হন তাহলে কিন্তু এই জায়গাটায় লিখতে হবে ইয়েস, আর যদি না হন তাহলে নো লিখতে হবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই জায়গাটায় ইয়েস বা নো লিখবেন। তারপরে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, আপনি পিএম কিষান পান কিনা, যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, ইয়েস হলে ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। তাহলে আপনি যেটা পান বা সেটা যদি না পান তাহলে ইয়েস বা নো উত্তর দেবেন। তারপরে পেশা, আপনার বর্তমান পেশা কী, অর্থাৎ কৃষিতে কাজ করেন না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকারের কোনো সংস্থাতে কাজ করেন, বা সংঘবিদ্ধ সংস্থাদের সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সাহায্য শিক্ষা প্রতিষ্ঠান, মানে যে জায়গায় কাজ করেন সেই জায়গাটায় আপনার অকুপেশনটা লিখতে হবে এই জায়গাটায়। আশা করি এখানে বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জমির বিবরণ। দেখুন আপনাদেরকে দেখাতে পাচ্ছি জমির বিবরণটা কিভাবে লিখবেন। দেখুন এখানে কিন্তু জমির বিবরণের জায়গায় এখানে ল্যান্ড হোল্ডিং নাম্বার, এখানে কিন্তু যে ল্যান্ড হোল্ডিং মানে জমির বিবরণটা, জমি কোথাকার জমি সেই জমিটা লিখতে হবে। জেএল নম্বর, এই জেএল নম্বরটা আপনার যে দাগ নম্বর বা খতিয়ান নম্বরের যে আপনার যে দলিল, সেই দলিলের উপরে কিন্তু জেএল নম্বরটা পেয়ে যাবেন, সেই জেএল নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে খতিয়ান নম্বর, সেখানে যদি খতিয়ান নম্বর থাকে খতিয়ান নম্বরটা লিখবেন। তারপর দাগ নম্বর লিখবেন, মানে কত দাগের আপনি জমি কিনেছেন সেই দাগ নম্বরটা লিখতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার দলিলে পেয়ে যাবেন, সম্পূর্ণভাবে আপনাদের দলিলে পেয়ে যাবেন। এরপরে কি বলছে দেখুন, জমির
একর অর্থাৎ জমির একর মানে মোট জমির পরিমাণ, আপনার কত পরিমাণ জমি আছে সেটা একরে লিখবেন। 0.033 শতাংশ না কত একর, এক একর, 2 একর, 3 একর, যেটা থাকবে সেটা লিখবেন। শর্তলিপি ROR এর তারিখ, অর্থাৎ যে খতিয়ান করেছিলেন, অর্থাৎ আপনি যে খতিয়ান বা খসড়া তৈরি করেছিলেন বা দলিল তৈরি করেছিলেন বা মিউটেশন তৈরি করেছিলেন, সেই যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে, মিউটেশনের ডেট। এরপরে কিন্তু জমির দলিলের ধরন, আপনি সেটা ক্রয় করেছেন মানে কিনেছেন, না উত্তরাধিকার সূত্রে মানে বাবার কাছ থেকে পেয়েছেন, না মেয়েরা তার বাবার বাড়ির সূত্রে পেয়েছে, না হস্তান্তর হয়েছে, যেটা আছে সেটা কিন্তু এই কলমে লিখতে হবে। আয়কর, আপনি আয়কর দেন কিনা মানে আপনি ট্যাক্স দেন কিনা, এখানে নিশ্চয়ই নো লিখবেন প্রত্যেকে। ইয়েস হলে ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। আশা করি এই পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এই ঘটনাটা। এর পরবর্তীতে যে পরের পেজটা আমরা দেখব, সেই পরের পেজটা একবার দেখে নিন এখানে কি বলেছে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রীর বিবরণ, স্বামী বা স্ত্রীর বিবরণ। তো স্বামী বা স্ত্রীর বিবরণ কিন্তু আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই পৃষ্ঠারে দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠারে আপনারা দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠারে এখানে কিন্তু সুবিধাভোগীর নাম এখানে বলেছিলাম, যদি মহিলা হন মহিলা প্রার্থীর নাম দেবেন, যদি পুরুষ হন পুরুষ প্রার্থী। যদি এখানে পুরুষ প্রার্থীর নাম দিয়ে থাকেন তাহলে এই পৃষ্ঠার কিন্তু আপনার ওয়াইফের নাম দিতে হবে, এই পৃষ্ঠারে আপনার ওয়াইফের নাম দিতে হবে, মানে আপনার স্ত্রীর নাম দিতে হবে। কিন্তু আগেরটায় ওই ক্ষেত্রে যদি আপনি স্ত্রীর নাম দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর নাম দিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এরপরে তার ব্যাংকের বিবরণ দেবেন, তার ব্যাংক ডিটেলস এখানে দেবেন, ব্যাংক ও শাখার নাম দেবেন, কোন ব্যাংক, পাঞ্জাব ব্যাংক না SBI ব্যাংক না তাদের ইন্ডিয়ান ব্যাংক, যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম বা শাখার নামটা দেবেন আপনারা। সেই IFSC কোড কোথায় পাবেন, ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে পাবেন। যা এখানে যে স্বামী বা স্ত্রী যার ফিল আপ করছেন তারটা দেবেন, এখানে কিন্তু তারটা দেবেন। এরপরে বলছে দেখুন আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে আধার নম্বর, এখানে তার আধার কার্ডের নম্বরটা বসাবেন এখানে। তারপরে বলছে এপিক নম্বর মানে ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাটায় বসাবেন, এখানে তার ভোটার কার্ডের নাম্বারটাও বসানো যেতে পারে। তো এখানে তার ভোটার কার্ডের নম্বর কোথায় পাবেন সেটা আগে বলে দিয়েছি। তো এরপরে বলছে আপনি কৃষক বন্ধু সুবিধা পান কি না, এর আগে সুবিধা পেয়েছেন, যদি সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন, সেটা করবেন ইয়েস বা নো। তারপরে কি বলছে ADDS এর তালিকাভুক্ত কিনা, আপনার স্বামী বা স্ত্রী সে SI এর তালিকাভুক্ত কিনা, ইয়েস হলে ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন এই জায়গাটায়। তারপরে বলছে PM কিষাণের সুবিধাভোগী পান কিনা, এর আগে আপনি PM কিষাণের সুবিধাভোগী পাচ্ছেন বা পান, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর প্রধান পেশা মানে আপনার প্রাইমারি অকুপেশন কি, আপনি কৃষিতে আছেন না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি, আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের নামটা লিখতে হবে। যদি আপনি ফার্মার হন তাহলে কৃষি লিখবেন, আর যদি ফার্মার না হন, যদি কোনো চাকরি বাকরি করেন তাহলে চাকরি বাকরি লিখবেন। তো এর পরবর্তীতে আমরা লাস্টের দিকে জানাবো যে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসটা কোনগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে দেবো। তার আগে অঙ্গীকারপত্রটা একবার দেখে নিন। এখানে অঙ্গীকারপত্র যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটা আপনারা কিন্তু ভালোভাবে পড়বেন, এই অঙ্গীকারপত্রের অপশানটা আপনারা ভালোভাবে পড়বেন। পত্রের অপশানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মর্মে সজ্ঞানে আমি ঘোষণা করছি উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। অর্থাৎ আপনি যে বিষয়টা দিয়েছেন, যে বিষয়টা ফর্ম ফিল আপ করেছেন, পুরো বিষয়টা হচ্ছে সত্য বা সঠিক, সেই অনুযায়ী কিন্তু আপনি মিথ্যা প্রমাণিত হলে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। আরও অনেক কিছু লেখা আছে এর ভিতরে। তো এখানে কিন্তু আপনার স্বাক্ষরটা করতে হবে, সুবিধাভোগী যে আছেন তার স্বাক্ষরটা মানে অর্থাৎ সিগনেচার করতে হবে, তার নামের সইটা কিন্তু এই জায়গাটায় করতে হবে, দেখিয়ে দিলাম। এই কাজটা কিন্তু করে আপনাদেরকে জমা দিতে হবে। আপনাদের পাশে কোনো BDO অফিস বা যদি কোনো ক্যাম্প হয় সেই ক্যাম্পে কিন্তু রিভেরিফিকেশন করার জন্য কিন্তু জমা দিতে হবে। তো এর পরবর্তীতে আরেকটা জায়গা আপনাদেরকে দেখানোর আছে, এই জায়গাটায় আপনাদের দেখানোর আছে। এই জায়গাটায় কী করবেন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়ার্ক, যারা অফিসে বসে থাকবেন তাদের কাজ, তারা এটা নিজস্বভাবে ফর্ম ফিল আপ করে তারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে কেটে দিয়ে দেবে। এই অংশটা যখন কেটে দিয়ে দেবে তখন এই অঙ্কটা বাড়িতে রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু স্ট্যাটাস চেক করার কাজে কিন্তু আপনাদের ব্যবহৃত হবে। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটের দিকে নজর রাখবো সেটা হচ্ছে কী ডকুমেন্টস আমাদের জমা দিতে হবে। তো সম্পূর্ণভাবে দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে আপনাদের যে রিভেরিফিকেশান করার জন্য। এই রিভেরিফিকেশান করার জন্য কিন্তু আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন সেই ফর্ম ফিল আপের পাশাপাশি আপনাকে কিন্তু যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফটোকপি অফ আধার কার্ড অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার যে নামটা প্রথমে দিয়েছিলেন সুবিধাভোগীতে সেই নাম অনুসারে আপনার আধার কার্ডের কপি কিন্তু দিতে হবে, এবং আপনার ওয়াইফের আধার কার্ডের কপিও দিতে হবে। এছাড়া কিন্তু আপনার এপিক নম্বর দিতে হবে, অর্থাৎ এপিকের কার্ড অর্থাৎ ভোটার কার্ড দিতে হবে। এছাড়া ভোটার কার্ড ছাড়াও কিন্তু আপনার যে ল্যান্ডের জন্য আপনি টাকা পাবেন সেই ল্যান্ডের কিন্তু ROR ল্যান্ড অর্থাৎ যে খতিয়ান নম্বর বা দলিল আছে সেই দলিলের কিন্তু জেরক্স দিতে হবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে আপনার বা আপনার ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে প্রথম পাতা সেই প্রথম পাতার
পৃষ্ঠার ছবি কিন্তু আপনাকে দিতে হবে। তো আশা করি সমস্ত ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে।